গ্রামের প্রভাবশালী ব্যক্তি চৌহানের একমাত্র মেয়ে সানভিকার নজর পড়ে কলেজের টপার কুলদীপের উপর। তবে সাদাসিধে কুলদীপের লক্ষ্য ছিল পড়ালেখা করে ভালো একটা চাকরি নিয়ে গরিব মা বাবার পাশে দাঁড়াবে। তাই সানভিকা বারবার প্রেমের প্রস্তাব দেওয়া সত্ত্বেও কুলদীপ তেমন পাত্তা দেয় না। তবে ধীরে ধীরে কুলদীপও সানভিকাকে ভালোবাসতে শুরু করে। গ্রামের মানুষের চোখ ফাঁকি দিয়ে একদিন দুজনে দেখা করতে গেলেই সানভিকার চাচা পুষ্কারের নজরে পড়ে যায়। এরপরই কুলদীপকে পশুর মতো মেরে সানভিকার সামনে হাজির করা হয়। মুহূর্তেই সানভিকা পোল্টি মেরে তার বাবাকে বলে কুলদীপই তাকে বিরক্ত করত। শুরু হয় কুলদীপ সহ তার পুরো পরিবারের উপর অমানসিক অত্যাচার। গ্রামের সবার সামনেই সানভিকার বাবার লোকজন তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেয়। বাধ্য হয়ে গ্রাম ছেড়ে কুলদীপ পরিবার নিয়ে শহরে তার ফুফাতো ভাইয়ের বাসায় আসে। লজ্জায় অপমানে কুলদীপের ছোট বোন সেদিনই আত্মহত্যা করলে পুরো পরিবার যেন নিমেষেই শেষ হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে আর কুলদীপ পড়ালেখা ছেড়ে এখন পরিবার চালাতে অটোরিকশা চালায়। তখনই আশার আলো হয়ে প্রেরণা কুলদীপের জীবনে আসে। প্রেরণার অনুপ্রেরণা আর খালার পাঠানো টাকায় কুলদীপ নতুন করে পড়ালেখা করার সাহস পায়। আর এবার সে নিজের যোগ্যতায় আইএএস পরীক্ষায় পাশ করে হয়ে যায় বড় অফিসার। কেটে যায় 5টা বছর। এতদিনে কুলদীপ সিএম এর খুব ঘনিষ্ঠ হয়ে যাওয়ায় পোস্টিং নিয়ে তার বোনের অপমান আর পরিবারের সাথে হওয়া অন্যায়ের বদলা নিতে ফিরে আসে সিতারপুরে। ততদিনে সানভিকা অবশ্য ইন্সপেক্টর সন্দীপকে বিয়ে করে দিব্যি সংসার করছে। কুলদীপ সিতারপুরে এসেই চৌহানদের সব ব্যবসা এক এক করে বন্ধ করিয়ে দেয়। তবে এই প্রতিশোধের খেলায় কুলদীপ একা না, তার সাথে হাত মেলায় সিতারপুরের মিনিস্টার দাদ্দ। কুলদীপের সাথে মিলে তার শক্তি আরো দ্বিগুণ করতে নিজের মেয়ে মালার সাথে কুলদীপের বিয়েও দিয়ে দেয়। ঠিক এইখান থেকে প্রতিশোধের এই খেলায় আসল খেলোয়াড় হয়ে যায় দাদ্দ। কারণ দাদ্দ কুলদীপের ঘাড়ে বন্দুক রেখে চৌহানদের এত বছর ধরে গড়া সম্মান শেষ করতে থাকে। আর প্রতিশোধের নেশায় মাতাল কুলদীপ কিছুই বুঝতে পারে না। সিজন 1-এর শেষ 4 পর্বের গল্পের শুরুটা হয় ঠিক এখান থেকেই। তবে প্রতিশোধের এই খেলা এবার কিন্তু আরো জমে উঠেছে, কারণ সেটা তো আজকের গল্পটা শুনলেই বুঝে যাবেন। রাতে তরমুজ খাওয়ার সময় সিং এসে দাদ্দুকে জানায় 2 ভাই তো সারেন্ডার করেছে। এই কথা শুনে দাদ্দ অবাক হয়ে তাকালে সিং বলে হয়তো ওদের উকিল পান্ডে এমন করতে বলেছে যে সারেন্ডার করলে সাজা কম হবে। দাদ্দ আফসোস করে বলে এ যা চায় ওই 2 ভাই বেঁচে গেল। সিং বলে বাঁচবে কেন, উল্টা ফেসে গেছে। কই আর যাবে, আসবে তো এই সিতারপুর জেলেই। দাদ্দ বলে তাহলে তো ভালোই হলো, এমন এক চাল চালবি যেন 2 ভাই কষ্ট সহ্য করতে না পেরে নিজেরা নিজেদেরকে শেষ করে দেয়। এদের জন্য আমি মন্ত্রী হয়ে ঠিকমতো আমার রাজত্ব চালাতে পারিনি না, আমার জামাইবাবু মানে কুলদীপ শান্তিতে আছে। কুলদীপ এত বছর পর প্রথম সানভিকাকে মন দিয়ে দেখার পর তার চোখের সামনে বারবার সানভিকার সেই মাসুম চেহারাটাই ভাসছে। ভালোবাসার মানুষ যতই অপরাধ করুক না কেন হয়তো তাদেরকে কোনোভাবেই ঘৃণা করা সম্ভব হয় না। এদিকে সানভিকা তার বাবার বাসা, যে বাসার দিকে গ্রামের কেউ চোখ তুলে তাকানোর সাহসও পেত না, সেই বাসাকে এমন ধ্বংসস্তূপ বানানোর সময় কুলদীপের সেই অহংকারী রূপের কথা মনে করছে। পরের দিন সকালে চৌহান আর পুষ্কারকে সিতারপুর থানায় আনা হয়। টিভিতে এই খবর দেখে কুলদীপ দাদ্দকে বলে যেভাবেই হোক ওদের 2 ভাই যেন কঠোর শাস্তি পায় সেটা নিশ্চিত করুন। দাদ্দ শয়তানের মতো পান চিবোতে চিবোতে বলে চিন্তা করো না, এমন ব্যবস্থা করব যেন ওরা জীবিত অবস্থায় নরক দেখতে পারে, বলেই বের হয়ে যায়। রাতে লকআপে অতিরিক্ত মানসিক চাপে চৌহানের গলা শুকিয়ে যায়। তাই সে অস্থির হয়ে ছটফট করতে করতে পানি চাইতে থাকে। পুষ্কার ভাইয়ের এত যন্ত্রণা সহ্য করতে না পেরে চিৎকার করে বলে কেউ কি আছো, পানি দিয়ে যাও, তাড়াতাড়ি দাও। কিন্তু আশেপাশে কাউকেই দেখা যায় না। বেশ কিছুক্ষণ পর এক কনস্টেবল বেশ বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে হয়েছে কি, এত চিৎকার চেঁচামেচি কেন? পুষ্কার পানির কথা বলতেই কনস্টেবল দেয় হাঁটা। পুষ্কার চিৎকার করে বলে আরে পানি তো ওই টেবিলে রাখা, কোথায় যাচ্ছেন? কনস্টেবল এসবের পাত্তা না দিয়ে কোথা থেকে যেন ময়লা এক বালতিতে ভাঙা এক মগে করে পানি নিয়ে এসে লকআপের ভেতরে রাখে। পুষ্কার এসব দেখে রেগে জিজ্ঞেস করে এই নোংরা পানি কেন? কনস্টেবল টিটকারি করে বলে তোমরা সারা জীবন যেমন কাজ করেছো এটা তার ফল, বলেই চলে যায়। পুষ্কার রেগে বলে এসব ওই ডিএম কুলদীপের কথাই করছো তাই না? ডিএম আজ আছে কাল কিন্তু থাকবে না, কিন্তু চৌহানরা এখানেই থাকবে। চৌহান পুষ্কারকে বলে বালতি নোংরা কিন্তু পানি তো পরিষ্কার, তাড়াতাড়ি 1 মগ পানি দে। পুষ্কার আর কথা না বাড়িয়ে পানি দিতেই চৌহান ঢক ঢক করে পানি পান করতে থাকে। গ্রামের সবাই চৌহানদের নাম শুনলে ভয়ে কাঁপত। আজ তাদের সাথে এমন জঘন্য আচরণ দেখে পুষ্কার বলে এই
সবকিছু ওই ডিএম এর জন্য হচ্ছে। চৌহান আফসোস করে বলে, কুলদীপ আজ যা করছে তার পেছনে আমারও হাত আছে। দোষ তোরও না, শুধুই আমার। আমি বড় ভাই হওয়ার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারিনি। তোকে একটা গুন্ডা বানিয়েছি, রাজকুমারীর মতো মেয়েটাকে বড় করেছি, অথচ সেদিন আমি এটা বুঝতে পারিনি যে ওরা তো ছোট মানুষ, একটা ভুল না হয় করেই ফেলেছে। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল না দিয়ে ব্যাপারটাকে আরো বেশি ঘোলাটে করে ফেলেছিলাম। ওদেরকে মাফ করে দিলে আজ আর আমাদের এমন দিন দেখতে হতো না। পুষ্কার উল্টা রেগে বলে, কেন মাফ করব? ওই নিচু জাতের সাহস হলো কিভাবে যে আমাদের সম্মান নিয়ে টানাটানি করছিল? ওদেরকে ওদের আসল জায়গা দেখানোটা দরকার ছিল। চৌহান বলে, এত বছর পার করার পরে বুঝতে পেরেছি সম্মান থেকেও বড় জিনিস হলো জীবন। সেই সম্মান বাঁচাতে গিয়ে আজ না আমার মেয়ে খুশি আর না আমি। তুইও সঠিক ভুলের জ্ঞান হারিয়ে ফেলেছিস। পুষ্কার বলে, তো কি হয়েছে? গুন্ডা হওয়াই তো ভালো। মানুষ আমাকে ভয় পায়, কারোর সামনে মাথা নত করি না, কোনো নিয়ম কানুন মানি না, নিজের মতো চলি। চৌহান বলে, এখানে কোন নিয়ম চলছে? এখানে তো আমরা অসহায়। বলে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, জেল থেকে বের হওয়ার পর আমি কুলদীপ আর গেন্দালালের কাছে ক্ষমা চাইতে যাব, আমার মেয়ের কাছেও ক্ষমা চাইবো। নিজের হাতেই সানভিকার হাসি খুশি আর জেদি স্বভাব সব শেষ করে দিয়েছি। পুষ্কার ভাইকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, কিচ্ছু করেননি, আপনি এভাবে ভেঙে পড়ছেন কেন? তখনই কনস্টেবল এসে পুষ্কারকে বলে, চলেন, বড় অফিসারের আদেশ, আপনারা এক লকআপে থাকতে পারবেন না। পুষ্কার চৌহানকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া সব ঠিক হয়ে যাবে, আপনি আমার শক্তি, একদম চিন্তা করবেন না। কনস্টেবল পুষ্কারকে টেনে নিয়ে যায় আর চৌহান তার করা পাপের হিসাব করতে করতে শোকে পাথর হয়ে বসে থাকে। এজন্যই তো বলে, পাপ বাপকেও ছাড়ে না। পরের দিন অফিসে অভিমন্যু সন্দীপকে ডেকে একটা ইনভিটেশন কার্ড দিয়ে বলে, সন্ধ্যায় ডিএম স্যারের বাসায় পার্টি আছে, ভাবিকে সাথে নিয়ে আসবেন, এটা স্যারের আদেশ। সন্দীপের ভীষণ রাগ হলেও চাকরি বাঁচানোর জন্য মুখ বুঝে চুপচাপ সব মেনে নেয়। বাসায় এসে সানভিকাকে কার্ড দেখালেই সে কি মনে করে যেন পার্টিতে যেতে রাজি হয়ে যায়। সন্দীপ বলে, আমি কখনোই আপনাকে নিয়ে যেতাম না, কিন্তু আপনি যেতে চাচ্ছেন। ওইদিকে চৌহান সাহেব লকআপে আর কাটা ঘায়ে নুনের ছিটা দিতে ডিএম পার্টি করবে, আর আপনিও তার সাথে তাল মিলিয়ে পার্টিতে যেতে চান। সানভিকার মনে যেন প্রতিশোধের আগুন জ্বলছে, তাই জেদ করে বলে, আমি যাব। সন্দীপ বলে, বুঝতে পারছেন না কেন? ওই পার্টিতে আপনাকে অপমান করার জন্য ডাকছে। সানভিকা বলে, নিশ্চিন্তে থাকুন, কিচ্ছু হবে না। রাতে বেশ জমজমাট আয়োজনে কুলদীপের পার্টি শুরু হয়। এদিকে কনস্টেবল চৌহানের লকআপ থেকে আগের পানির বালতি সরিয়ে নতুন বালতি রেখে দেয়, কিন্তু চৌহানের কোনো নড়চড় নেই, সে একইভাবে বসে আছে। পার্টিতে সানভিকা আর সন্দীপ আসলে দাদ্দ শয়তানি এক হাসি দিয়ে তাদেরকে রিসিভ করে। সানভিকা এসেই কুলদীপের দিকে কেমন ভাবে যেন তাকায়। দাদ্দ ভালো সাজার নাটক করে সানভিকাকে বলে, আমার কিন্তু এসব মোটেও ভালো লাগছে না। চৌহান সাহেব জেলে আর ডিএম পার্টি করছে। এই দাদ্দর এমন এক ভাব যেন সে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, অথচ এই সব খেলার আসল মাস্টার মাইন্ড সে, আর কুলদীপ তো তার খেলার গুটি মাত্র। দাদ্দ বলে, সন্দীপকেও বাধ্য হয়ে তার দায়িত্ব করতে হচ্ছে। সানভিকা বেশ ভাব দেখিয়ে বলে, সন্দীপ তার দায়িত্ব পালন করছে আর আমি সন্দীপের স্ত্রী হওয়ার দায়িত্ব পালন করছি। সন্দীপ বলল, সব পুলিশ অফিসারের স্ত্রীরা নাকি আসবে, তাই ভাবলাম আমিও আসি। দাদ্দ বলে, একদম ঠিক করেছো, তোমার আসাটা জরুরি ছিল। সানভিকা বলে, আমারও তাই মনে হয়েছে। বলেই সামনে মালাকে দাঁড়ানো দেখে জিজ্ঞেস করে, ওটা আপনার মেয়ে না? দাদ্দ বলে, হ্যাঁ, মালাই তো ডিএম এর স্ত্রী। তুমি এখনো পরিচিত হওনি, যাও এখনই পরিচয় হয়ে আসো। সানভিকা মালার কাছে যাচ্ছে দেখে কুলদীপ কিছুটা অস্বস্তি বোধ করে। মালা হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালেই সানভিকা দুই হাত মেলে কোলাকুলি করতে চায়। মালা ও সরল মনে কোলাকুলি করতে গেলে সানভিকা মালার কানে কানে বলে, তোমার স্বামী আমাকে এখনো ভুলতে পারেনি, তুমি তাকে নিজের করে নাও প্লিজ। মালা কুলদীপের দিকে তাকিয়ে সানভিকাকে উল্টা জিজ্ঞেস করে, আপনি কি তাকে আজও ভুলতে পেরেছেন? আপনি ভুলে যান, সে এমনি আমার হয়ে যাবে প্লিজ। সানভিকা মুচকি হাসি দেয়, মানে মালাও কোনো অংশে কম যায় না। দাদ্দ সানভিকার কাটা ঘায়ে নুনে ছিটা দেওয়ার জন্য মালার কাছে এসে বলে, আজই প্রথম এসেছো, যাও ওকে ভেতরে নিয়ে গিয়ে তোমার সংসার দেখাও। মালা সানভিকাকে ভেতরে নিয়ে গেলে সানভিকা এসে কুলদীপের পাশে দাঁড়ায়। কুলদীপ পাত্তা না দিয়ে বাইরে চলে যায়। পরের দিন সকালে এক কনস্টেবল বালতি আনতে গিয়ে দেখে চৌহান এখনো ঠিক অমন ভাবেই বসে আছে। সন্দেহ হলে চৌহানকে ধাক্কা দিতেই চৌহানের নিথর দেহ সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে। হাসপাতালে নিয়ে গেলে সানভিকা খবর পেয়ে ছুটে হাসপাতালে এসে বাবার লাশ দেখে হাহাকার করে কান্না করতে থাকে। সন্দীপ ডক্টরকে জিজ্ঞেস করে কি হয়েছিল। ডক্টর জানায় হার্ট অ্যাটাক। চৌহানের লাশ অ্যাম্বুলেন্সে উঠালে সানভিকা সন্দীপকে বলে, বাবার হার্ট অ্যাটাক হতেই পারে না, বাবার হার্ট অনেক ভালো ছিল, নিশ্চয়ই পরিকল্পিতভাবে বাবাকে হত্যা করা হয়েছে। বলেই অঝরে কান্না করতে থাকে, আর সন্দীপ কোনো মতে তাকে সান্ত্বনা দেয়। চৌহানের শোক সভায় অঙ্গাত এসে শোকে কাতর সানভিকাকে বলে, 50 লাখ টাকা দেওয়ায় পুষ্কারের জামিন হয়েছে, ওই জায়গাটা ওর জন্য নিরাপদ না। তখনই সন্দীপ পুষ্কারকে বাসায় নিয়ে আসে। বাবার মতো বড় ভাইয়ের এমন মৃত্যু পুষ্কার কোনোভাবেই মেনে নিতে পারে না, তাই চুপচাপ গাড়িতে বসে। সন্দীপ পুষ্কারকে গাড়ি থেকে নামালে উকিল পান্ডে
পান্ডে এসে পুষ্কারকে সান্ত্বনা দিতে দিতে ভিতরের দিকে নিয়ে আসে। অঙ্গাদ বলে চৌহান সাহেবকে তো হারিয়েছি, পুষ্কার ভাইকে আর হারাতে চাই না বলেই কান্না করে দেয়। সানভিকা নিজেকে কোন রকমের সামলে অঙ্গাদকে ভরসা দিয়ে বলে এমন চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। পুষ্কারকে হেঁটে আসতে দেখে সানভিকা দৌড়ে চাচার বুকে মাথা রেখে কান্না করতে থাকে। পুষ্কার নিজেকে সামলাতে না পেরে কান্না করে দেয়। সানভিকা কান্না করতে করতে বসে পড়লে পুষ্কার তাকে সান্ত্বনা দিয়ে বলে আমাকে অন্য লকআপে রেখেছিল, ভাইয়ের সাথে শেষ দেখাটাও হলো না। শেষ সময় ভাইকে একা একাই ওই জেলের মধ্যে না জানি কত কষ্টে মরতে হয়েছে। সানভিকা বলে যাও একবার মায়ের সাথে দেখা করো। পুষ্কার নিজেকে কোন রকমের সামলে এগিয়ে এসে চৌহানের ছবি দেখে বলে বাবার মতো দেখাশোনা করেছেন, তাই আমি ছেলের মতোই আপনার মৃত্যুর বদলা নিব। এরপর ভাবির কাছে এসে শপথ করে বলে কান্না করবেন না, এখন তো অন্য কারোর কান্না করার সময় বলেই উঠে এসে অঙ্গাদ আর আরো দুজনকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। নির্লজ্জ দাদ্য আয়েশ করে নাস্তা শেষ করে বের হতে হতে কুলদীপকে বলে বেশি মন খারাপ করবেন না, চৌহান তার পাপের শাস্তি পেয়েছে। আপনি তো বলতেন ওই চৌহানের এত পরিমাণ পাপ যে সে সেই পাপের বোঝা নিচে পড়ে নিজেই মারা যাবে, ঠিক তাই হয়েছে। একজন তো গেছে, এবার আর একজনও যাবে, আর তাদের পাপের ফল তো তার মেয়ে সানভিকা আর মেয়ের স্বামী সন্দীপকেও ভোগ করতে হবে। কুলদীপ জিজ্ঞেস করে কি বলতে চাচ্ছেন? দাদ্য বলে আমি কিছুই বলছি না, আপনি দেখে নিয়েন। ওই চৌহানরা মানুষের সাথে এত অন্যায় করেছে যে একে একে সব কটা মরবে, পুরো বংশই নির্বংশ হয়ে যাবে। ওই অঙ্গাদ সেও কিন্তু কম না, তবে যে কোনো সময় সে ফনা তুলে আপনাকেও ছোবল মারতে পারে, তাই আপনার সিকিউরিটি আরো শক্তপোক্ত করে রাখবেন। যদিও আমি পুলিশ ডিপার্টমেন্টকে বলে দিয়েছি, তারপরও আপনি সাবধানে থাকবেন, আর আমি থাকতে কোনো ভয় নেই। কুলদীপ কিছু না বলেই চুপচাপ চলে যায়। সিং দাদ্যকে বলে দেখেছেন, এখন থেকেই এই কুলদীপের মধ্যে পিছু হটার মতলব দেখা যাচ্ছে। দাদ্য বলে আরে পেছনে আর কই সরবে, আমি আছি না, প্রতিশোধের এমন আগুন জ্বালাবো যে সেই আগুন কোনোভাবেই নিভবে না। কুলদীপ অফিসে এসেও কাজে মন দিতে পারে না, বারবার একই চিন্তা মাথায় আসে, সে ভুল কিছু করছে না তো। সন্দীপ কুলদীপের রুমে এসে তার রিজাইন লেটার দিয়ে বলে আমি আর পারবো না, অনেক চেষ্টা করেছি কিন্তু আমার দ্বারা আর সম্ভব না। কুলদীপ লেটার পড়ে বলে আমার ডিউটি করতে চাও না, ঠিক আছে, কিন্তু চাকরি ছাড়া দরকার নেই, হেডকোয়ার্টারে যাও, আমি এসপির সাথে কথা বলে নিব, তোমার লেটার নিয়ে যাও। সন্দীপ কুলদীপের এমন কথা শুনে বেশ অবাক হলেও কিছু না বলেই চলে যায়। রাতে কুলদীপ ড্রয়িং রুমে সোফায় চোখ বন্ধ করে শুয়ে আছে। মালা খেতে দেখলে প্রথমে কুলদীপ ডাকে সাড়া দেয় না, অনেক ডাকাডাকির পরে কুলদীপ উঠে বলে আমি খাবো না। মালা খাওয়ার জন্য বারবার অনুরোধ করলে কুলদীপ উল্টা রেগে বলে বলেছি না খাবো না, এতবার ডাকার কি আছে? মালা রেগে বলে খাবেন না ভালো কথা, সেটা ভালো করে বললেই হয়, চিৎকার করছেন কেন? দূর থেকে গেন্দালাল এইসব দেখে বেশ কষ্ট পায়। মালা রেগে আর সহ্য করতে না পেরে চেয়ার ফেলে চলে যায়, আর কুলদীপ কুশন ঝুড়ে মেরে সামনের সিটে গিয়ে বসে। গেন্দালাল কুলদীপের পাশে এসে বসে বলে মালা অনেক ভালো মেয়ে, তাছাড়া তুই যা চাচ্ছিস তা তো হচ্ছেই, তুই কি আসলেই এসব করে শান্তি পাচ্ছিস? কুলদীপ চুপ করে বসে থাকে। গেন্দালাল বলে এতদিন ধরে আমি সব দেখছি, শুনছি আর বুঝছি, তোর কি মনে হয় সেদিন তোর শ্বশুরকে যে চটটা মেরেছিলাম ওটা আমার পাগলামো ছিল? না, ওটা আমি ইচ্ছা করেই মেরেছি। আমি সেদিনও সজ্ঞানে ছিলাম, আজও সজ্ঞানেই আছি। তোর শ্বশুর তোকে আর মালাকে তার খেলার গুটি হিসেবে ব্যবহার করছে, যেন সে তার সাথে হওয়া অপমানের বদলা নিতে পারে। কুলদীপ বলে না, আমরা দুজন দুজনকেই গুটি বানিয়েছি, প্রতিশোধ তো আমিও নিতে চাই। জ্ঞানালাল বলে বোঝার চেষ্টা কর, তুই আইনের নৌকাতে বসা, কিছু হলে তুই ফাঁসবি, চৌহানদের শত্রু হবি তুই, আর ওই বদমাইশ দাদ্য চিকন গলি দিয়ে পালিয়ে যাবে, আর যেদিন ওর মনে হবে তুই আর কোনো কাজের না, সেদিন ওর মেয়েকেও নিয়ে যাবে। মনোহর চৌহান তো মারা গেছে, তোর প্রতিশোধ পূরণ হয়ে গেছে, এখনই সময় তোর রাস্তা বদলে নে। মালা ভালো মেয়ে, সবকিছু ভুলে মালার সাথে তোর সম্পর্ক ভালো কর। প্রতিশোধের যেই খেলা তুই শুরু করেছিস, রোজ সেই আগুনে তুইও কিন্তু জ্বলে পুড়ে যাচ্ছিস, নিজেকে শেষ করতে না চাইলে এসব বন্ধ কর। কুলদীপ বলে আমি অনেক খুশি যে আপনি সুস্থ হয়ে গেছেন, এমন জ্ঞানী জ্ঞানী কথা বলছেন, সব দেখবেন সব শুনবেন কিন্তু কিচ্ছু বলবেন না। আমি কিচ্ছু ভুলিনি, যতক্ষণ না পুষ্কারকে সিমের সাথে করা অন্যায় সাজা দিচ্ছি আর সানভিকাকে তার মিথ্যা নাটকের আর অহংকারের জবাব না দিব, ততক্ষণ আমি কিচ্ছু ভুলবো না। এদিকে ক্যারাম খেলতে খেলতে দাদ্য সিংকে বলে বেশি পড়ালেখা করলে মানুষের হৃদয় আর মস্তিষ্ক দুটোই দুর্বল হয়ে যায়। সিং বলে হ্যাঁ, জামাইবাবু মনোহর চৌহানের মৃত্যুতে বেশ ঘাবড়ে গেছে। আরে চৌহানের মেয়ের স্বামী তাকে সকাল সন্ধ্যা স্যালুট করে, গাড়ির দরজা খুলে দেয়, আর সেই দয়া দেখিয়ে তাকে থানার ইনচার্জ করে দিয়েছে। এই কথা শুনে দাদ্য জিজ্ঞেস করে ওখানেও তো অনেক কিছু হতে পারে তাই না? সিং শয়তানি এক হাসি দিয়ে বলে তা তো অবশ্যই, বলেই দুজনে শয়তানের মতো খিলখিল করে হাসতে থাকে। না জানি এরা সহজ সরল সন্দীপের সাথে এবার কি করতে যাচ্ছে। অনেক রাত হয়ে গেছে, দাদ্য সিংকে কি করা যায় সেটা ভাবতে বলে ঘুমাতে যায়। সন্দীপ বেশ ভাবসাব নিয়ে তার থানায় এসে নতুন কেবিন দেখে অনেক খুশি হয়ে যায়। এক কনস্টেবল এসে বলে রঞ্জিত বাইরে
অপেক্ষা করছে। সন্দীপ তাকে পাঠাতে বলে। রঞ্জিত হাতে একটা বড় ব্যাগ ভেতরে নিয়ে আসলে সন্দীপ বলে, আপনার এফআইআর তো আগেই লেখা হয়েছে, তদন্ত চলছে, কোনো কিছু জানা গেলে আপনাকে জানাবো। রঞ্জিত বলে, আমার 1 থেকে 1.5 কোটি টাকা চুরি হয়ে গেছে, আপনি নিজে যদি বিষয়টা দেখতেন তাহলে ভালো হতো। সত্যি বলতে আপনার জুনিয়র অফিসারদের উপর আমার বিশ্বাস নেই। সন্দীপ বলে, জুনিয়র সিনিয়র বলতে কিছু নেই, পুলিশের সবাই চেষ্টা করছে, কিন্তু একটু সময় লাগবে। চোর আর চুরি করা টাকা দুটোকেই খুঁজে বের করব, আর আমি নিজে আপনার এফআইআর দেখব বলেই কাজে বের হয়। রঞ্জিত ব্যাগটা সেখানে রেখেই চলে যায়। এক কনস্টেবল এসে ব্যাগটা তুলে টেবিলের উপর রাখে। সন্দীপ একটা ফাইল নিয়ে এসে টেবিলের উপর ব্যাগ দেখে কনস্টেবলকে ডেকে বলে, কার ব্যাগ এটা, নিয়ে যাও। কারো কোনো শব্দ না পেয়ে সন্দীপ নিজেই ব্যাগ খুলে দেখে অনেকগুলো টাকার বান্ডিল। সন্দীপ জোরে জোরে ডেকে জিজ্ঞেস করে, এটা কার ব্যাগ? তখনই রঞ্জিত এসে বলে, এটা আপনার ব্যাগ। সন্দীপ বলে, না, এটা আমার ব্যাগ না। রঞ্জিত বলে, আমি তো এটা আপনার অনুরোধে এনেছি। সন্দীপ রেগে বলে, আমি এসব চাইনি। রঞ্জিত একই কথা বলতেই থাকে, আপনি যত টাকা চেয়েছিলেন তত টাকাই নিয়ে এসেছি। ঠিক তখনই সেখানে দুর্নীতি দমন কমিশনের লোক আর মিডিয়া চলে আসে, আর ঘুষ নেওয়ার অপরাধে সন্দীপকে গ্রেফতার করতে চায়। সন্দীপ বারবার বলতে থাকে, আমি কিছুই করিনি, কিন্তু এক কনস্টেবল এসে বলে, সবাই স্যারকে মোটা মোটা বান্ডিল দিয়ে যায়, এই অফিসার আসলে ঘুষখোর। অফিসাররা মিডিয়ার সামনেই সন্দীপকে টেনে হিচড়ে চরম অপমান করে টেনে নিয়ে যায়। এই খবর টিভিতে দেখে সানভিকা চিন্তায় পড়ে যায়। পুষ্কার, অঙ্গাত সবার কাছে খবর পৌঁছে যায়। মিডিয়ার সন্দীপের ব্যাপারে আরো নিউজ নিতে হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু পুলিশ তাদেরকে আটকায়। সানভিকা পুষ্কারকে কল দিলে পুষ্কার বলে, চিন্তা করো না, আমি একটু পর বলছি কি করা উচিত বলেই কল কেটে দিয়ে কুলদীপকে কল দেয়। পুষ্কার বলে, আমার কিছু করতে পারোনি, তাই মিথ্যা কেসে সন্দীপকে ফাঁসালে। কুলদীপ বলে, কে বলেছে তোর কিছু করতে পারিনি? পুষ্কার ফোনের মধ্যেই চিৎকার দিয়ে হুমকি দিয়ে বলে, তুই দেখ তোকে কিভাবে মারবো, তোর বাবা আর তোকে জ্যান্ত আগুনে পুরাবো। পুষ্কারকে এত রেগে যেতে দেখে বাকিরা এসে তাকে সামলায়। কুলদীপ অভিমন্যুকে বলে, পুষ্কারের নামে কেস ফাইল করো, সে ডিএম কে হুমকি দিয়েছে। পুষ্কার বলে, তোর অফিসে ঢুকে তোকে মারবো। কুলদীপ বলে, তার জন্য তো তোকে বেঁচে থাকতে হবে, কিন্তু তুই তো জেলে পচে মরবি বলেই কল কেটে দেয়। পুষ্কার প্রচুর রেগে বন্দুক বের করলে সবাই তাকে ধরে আটকে রাখে। পান্ডে বলে, পাগল হয়ে গেছো নাকি, শান্ত হও, মনোহরের জায়গায় তুমি এখন এই বংশের কর্তা, তোমাকেই সব সামলাতে হবে। পুষ্কার নিজেকে আর সামলাতে না পেরে নিচে বসে পড়ে। পান্ডে বলে, এটাই তো ওরা চায়, তুমি দয়া করে ওদের ফাঁদে পা দিও না। পুষ্কার ভাবিকে দেখে জোরে জোরে কান্না করতে থাকে। অঙ্গাত পুষ্কারকে ভেতরে নিয়ে গেলে ভাবি নিঃস্ব হয়ে শীতে বসে পড়ে। সন্দীপ জেলে আর সানভিকা অস্থির হয়ে ভাবতে থাকে সে কিভাবে সন্দীপকে ছাড়িয়ে আনবে আর এই বদনাম থেকে মুক্ত করবে। কুলদীপ এসপি মিশ্রার সাথে মিটিং এ তখনই অভিমন্যু দৌড়ে এসে বলে, দাদ্য এসেছে। দাদ্য হুট করে এসে চিৎকার করে বলে, সাহস কত বড় যে ডিএম কে হুমকি দেয়? সিতারপুরে এসব কি হচ্ছে? কুলদীপ জিজ্ঞেস করে, কে হুমকি দিয়েছে, কি বলছেন? দাদ্য বলে, কেন, পুষ্কার আপনাকে হুমকি দেয়নি? কুলদীপ বুঝে যায় এটা অভিমন্যু তাকে জানিয়েছে, তাই তার দিকে রেগে তাকায়। দাদ্য এসপি কে বলে, তুমি কি হাতে চুরি পরে আছো? তোমরা পুলিশরা কি করছো? কুলদীপ দাদ্যকে শান্ত করে বলে, চিন্তার কিচ্ছু নেই। কিন্তু দাদ্য প্রচুর রেগে গেছে, এমন ভাব নিয়ে বলে, চিন্তার কিছু নেই মানে? 4 দিনও হয়নি পুষ্কার জেল থেকে ছাড়া পেয়েছে, এসে আপনাকে হুমকি দিচ্ছে। আবার যদি আপনার উপর অ্যাটাক করে তাহলে কি হবে? আমার মেয়ের কি হবে? মিশ্রা, তুমি কারো কথায় কান দিবে না, এখনই ওয়ারেন্ট ইস্যু করে ওকে জেলে ঢুকাও। কুলদীপ দাদ্যকে পানি খেতে দিয়ে শান্ত হতে বলে। দাদ্য কুলদীপকে সাইডে নিয়ে এসে আস্তে আস্তে বলে, মনে আছে আমি বলেছিলাম আপনার প্রতিশোধ নেওয়ার দায়িত্ব আমার, আপনি নিশ্চয়ই হয়তো ভোলেননি। কুলদীপ মনে মনে প্রচুর রাগ হলেও চুপ করে থাকে। দাদ্য মিশ্রাকে বলে, এখনই পুষ্কার চৌহানকে গ্রেফতার করবে। এসপি তার টিম নিয়ে চৌহানের বাসায় পুষ্কারকে গ্রেফতার করতে আসে। অঙ্গাদাসে বলে, সে কাউকে কিছু না বলে কোথায় যেন চলে গেছে, আর যাওয়ার আগে আমাকে বলে গেছে যতদিন এই ডিএম থাকবে ততদিন সে দেখা দিবে না। এখন আপনি তো জানেনই তারা প্রতিশোধের খেলায় কিভাবে মেতে উঠেছে। মিশ্রা পাত্তা না দিয়ে সানভিকার মায়ের কাছে এসে বলে, পুষ্কার যেখানেই যাক না কেন তাকে খবর পাঠাও, সারেন্ডার করতে বলো, না হলে তোমাদের এই প্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হবে। মিশ্রা চলে গেলে সানভিকার মা বলে, তার মানে ডিএম একে একে সবাইকে শেষ করবে। অঙ্গাতকে বলে, তুমি পুষ্কারকে সারেন্ডার করতে বলো। অঙ্গাত ইতস্তত করে বলে, এখনই? সানভিকার মা রাগী চোখে তাকালে অঙ্গাত বলে, আচ্ছা বলে দিব। এদিকে বাবলু ম্যাজিস্ট্রেট অফিসে আসে তার বেস্ট ফ্রেন্ড কুলদীপের সাথে দেখা করতে, কিন্তু কুলদীপের এখন অনেক ক্ষমতা, তার সাথে দেখা করতে হলে অনেক পারমিশনের দরকার হয়, তাই তাকে গেটে গার্ডরা আটকায়। বাবলু গার্ডকে বলে, আমরা একসাথে স্কুলে পড়তাম, ওকে আমার নাম বলেই বুঝে যাবে। গার্ড কিছুতেই পাত্তা দেয় না। বাবলু কুলদীপের নম্বর গার্ডকে দেয়, কিন্তু গার্ড তাতেও পাত্তা দেয় না। তখনই কুলদীপের গাড়ি গেট দিয়ে ঢোকে। বাবলুকে দেখে কুলদীপ গাড়ি থামিয়ে জোরে বাবলু বলে চিৎকার দেয়। জলদি গাড়ি থেকে নেমে অনেক খুশি মনে এসে বাবলুকে জড়িয়ে ধরে। এরপর বাবলুকে ভেতরে নিয়ে আসে। দরজায় কুলদীপের নাম দেখে আর তার অফিসের এত ঠাটবার দেখে বাবলু অবাক হয়ে তাকিয়ে সব দেখতে থাকে। বাবলু বিশ্বাসই করতে পারে না তার বন্ধু এত বড়
বড় অফিসার হয়ে গেছে। আর এক কনস্টেবল সন্দীপকে লকআপ থেকে বের করে বলে আপনার সাথে একজন দেখা করতে এসেছে। সন্দীপ দেখে সানভিকা এসেছে। তারা এক বেঞ্চে চুপচাপ বসে থাকে। বেশ কিছুক্ষণ পরে সন্দীপ বলে এইটুকু তো হয়তো আমাকে চিনতেই পেরেছেন যে আমি ঘুষখোর না, আমাকে ফাঁসানো হয়েছে। সানভিকা বলে আমি জানি আপনি ভালো মানুষ, আপনি এমন একজন যে কখনো খারাপ কিছু স্পর্শ করেননি, আপনি এভাবে ভেঙে পড়বেন না। কষ্টে সন্দীপের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। তার এত বছরের সততা কিভাবে এক মুহূর্তেই শেষ হয়ে গেল। সানভিকা বলে বাবা সবসময় বলতো দুর্বলতা মানুষকে শেষ করে দেয়। আমি জানি আপনাকে কে ফাঁসিয়েছে, তারপরও আপনি আমাকে ওই রঞ্জিত সিনহা ডিটেলস বলেন যে আপনাকে টাকা দিয়েছিল। সন্দীপ বলে এদের সাথে তুমি লড়াই করতে পারবে না, ওরা চৌহান সাহেবকেও মেরে ফেলেছে, ওরা পুষ্কারকেও আর ছাড়বে না, আর না তোমাকে, আমাকে তো শেষ করেই দিয়েছে। সানভিকা সান্ত্বনা দিয়ে বলে আমি আমার স্বামীকে এভাবে দেখতে পারবো না, সবকিছু শেষ হয়ে গেল, কিছুই শেষ হয়নি, হার মানবেন না, কারণ আপনি নির্দোষ। হাতে হাত রেখে বলে আমি আপনার সাথে আছি। বাবলু কুলদীপকে বলে আমি তোর জন্য অনেক খুশি, এখন বড় কালেক্টর হয়ে গেছিস। কুলদীপ নিজের চেয়ারে বাবলুকে বসিয়ে দিলে বাবলু কুলদীপকে বলে কাজ বাদ দে তো, আমার সাথে কথা বল, কাল আমি চলে যাব। প্রথমে আমাকে ছুটি দিচ্ছিলই না, যখন বললাম আমার বন্ধু ডিএম তখন আমাকে 3 দিনে ছুটি দিয়ে দিয়েছে। কুলদীপ বাবলুকে তার বাসায় নিয়ে আসে। বাবলু তো অবাক হয়ে এত বড় বাসা দেখতে থাকে, তবে তার বন্ধুর সাথে এতটা অন্যায় হওয়ার পরও সে এত বড় জায়গায় আসতে পেরেছে ভেবে বেশ খুশি হয়। কুলদীপ হঠাৎকে চিন্তা করে বলে চল তোকে একটা জিনিস দেখাতে চাই, বলে টান দিয়ে বাইরে নিয়ে আসে। কুলদীপ বাবলুর সেই ব্যাট বাবলুর হাতে দেয় আর দড়ি দিয়ে বল ঝুলিয়ে দেয়। দুজনে বেশ আনন্দেই পুরনো দিনের কথা মনে করতে থাকে। রাতে কুলদীপ তার পুরা বাসায় এসে অন্যমনস্ক হয়ে কোট খুলে সামনে রাখা গাছের নুড়ির পর বসে বাবলুকে বলে আমি এখানে আর আসি না, আসলেই পুরনো স্মৃতি পাগল করে দেয়, তুই জোর করলি তাই আসলাম। বাবলু বলে আমি ইচ্ছা করেই তোকে এখানে এনেছি, এখান থেকে বের হয়েই তুই আজ ওই পর্যায়ে পৌঁছেছিস, তাই এমন কিছু করিস না যেন তোকে পস্তাতে হয়। কুলদীপ বলে যা করছি তার চিন্তা ভাবনা করেই করছি। বাবলু আর কথা না বাড়িয়ে বলে ঠিক আছে আমাকে স্টেশনে নামিয়ে দে। পরের দিন শহর থেকে বেশ দূরের এক ক্ষেতের মাঝে মাচার উপর শুয়ে শুয়ে রঞ্জিত সিংকে কল দিয়ে বলে চিন্তা করবেন না, আমি একদম নিরাপদে আছি, চৌহানরা কেন কোনো কাকপক্ষীও টের পাবে না, আপনি শুধু পুষ্কারকে জেলে পাঠানোর ব্যবস্থা করেন আর দাদ্দো সাহেবকে আমার বিষয়টা দেখতে বলবেন। আমি এই এলাকার নামকরা কন্ট্রাক্টর হতে চাই, কিন্তু ওই চৌহানদের যন্ত্রণায় কিছুই করতে পারছি না। সিং বলে হবে হবে, খুব শীঘ্রই তুমি নামকরা কন্ট্রাক্টর হবে। সিং কল রাখার পরই অঙ্গাত এসে রঞ্জিতকে বলে কি ব্যাপার, শুনলাম তুমি নাকি কন্ট্রাক্টর হবে। রঞ্জিত ভয়ে ভয়ে বন্দুক বের করলে অঙ্গাত তাকে ধাক্কা মেরে ফেলে ঘাট ধরে দেখায় ওই যে নিচে পুষ্কার দাঁড়ানো। পুষ্কার বলে শুনলাম তুই নাকি বড় মাফিয়া হয়ে গেছিস, এবার নিচে নেমে আয়। রঞ্জিত নিচে নেমেই পুষ্কারের পা ধরে ক্ষমা চেয়ে বলে আমার ভুল হয়ে গেছে। পুষ্কার বলে তুই তো ভালো করেই জানতি সন্দীপ আমাদের মেয়ের জামাই, তারপর তুই এমন করলি, বলেই দেয় এক ঘা। বন্দুক অঙ্গাতের কাছে দিলে অঙ্গাত রঞ্জিতের গলা ধরে রাখে আর পুষ্কার ইটের এক আদলা দিয়ে রঞ্জিতের 2 হাঁটুতে বাড়ি দিতে দিতে 2 পা একদম ভেঙে গুড়িয়ে দেয়। সানভিকা বেশ খুশি মনে খবর দেখে, কারণ খবরে রঞ্জিত একটা ভিডিওতে স্বীকার করেছে যে সন্দীপকে ফাঁসানো হয়েছে। কুলদীপও ভিডিওটা দেখছে। রঞ্জিত বলে আমি মিথ্যা কেসে সন্দীপকে ফাঁসিয়েছি, সন্দীপকে বেকসুর খালাস করা হোক আর আমাকে মাফ করে দেন। খবর শুনে সানভিকা দাবার রাজাকে চেকমেট থেকে সরিয়ে ফেলে, কারণ রাজা এবার তার চাল চেলে দিয়েছে। কুলদীপ মিশ্রাকে কল দিয়ে রেগে জিজ্ঞেস করে রঞ্জিত কোথায়, এখনই খুঁজে বের করেন, আর পুষ্কারকে কেন এখনো গ্রেফতার করেননি। পুষ্কারের নাম শুনে মালা অবাক হয়ে তাকায়। কুলদীপ পুষ্কারকে তাড়াতাড়ি খুঁজে গ্রেফতার করার কথা বলতে বলতেই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সন্ধ্যা হয়ে যায়। রঞ্জিত পুষ্কারকে বলে পা তো ভেঙে দিয়েছেন, ভিডিও করিয়েছেন, এখন তো ছেড়ে দেন। পুষ্কার কিছু না বলেই গুলি করে দিয়ে চলে যায়। পুষ্কার পান্ডের সাথে থানায় আসলে পান্ডে ইন্সপেক্টরকে বলে পুষ্কার সারেন্ডার করতে এসেছে। পুষ্কার বেশ ভাব দেখিয়ে বলে আরে এ তো আমাদেরই লোক। পকেট থেকে কিছু টাকা বের করে বলে আমাদের টাকা খেয়ে খেয়েই তো পেট এত ফুলেছে। পান্ডেকে কিছু টাকা দিয়ে বাকিদেরকে দিতে বলে আর আরেক বান্ডিল ইন্সপেক্টরের গায়ে ছুড়ে মেরে বলে আমার কিন্তু সব রকমের ব্যবস্থা চাই, নিজের বাসায় এসেছি বলে কথা। ইন্সপেক্টর হাতে বন্দুক নিয়ে পুষ্কারের দিকে এগোতে এগোতে বলে কিচ্ছু চিন্তা করবেন না, সব ব্যবস্থা করা আছে, বলে পুষ্কারের কাছে এসে তার পায়ে গুলি করে দেয়। পুষ্কার সাথে সাথেই মাটিতে বসে পড়ে। ইন্সপেক্টর বলে অনেক দৌড়ে বেরিয়েছো, তোমার জন্য ডিএম স্যার এসপি স্যারের ঘুম হারাম করে দিয়েছে আর এসপি স্যার আমাদের ঘুম হারাম করে রেখেছে। পান্ডে বলে তুমি কিন্তু এটা ঠিক করলে না, অনেক বড় ভুল করলে। পুষ্কার রেগে ইন্সপেক্টরের কড়া ধরতে গেলে ইন্সপেক্টর বলে এই ভুল করবেন না, আমাদের থানার ক্যামেরা কিন্তু কাজ করছে না, এখানে যদি কিছু হয়ে যায় কেউ সাক্ষী নেই। পান্ডে বলে কেন, আমি আছি, আমি সব দেখছি। ইন্সপেক্টর বলে আপনি কেন ডুবন্ত নৌকায় উঠতে চাচ্ছেন, ডুবে যাবেন। উপর থেকে আদেশ আছে পুষ্কারকে না মারার, শুধু তার হাঁটুতে আঘাত করে বসিয়ে দিতে হবে যেন ব্যথায় ছটফট করে নিজেই মারা যায়। আর মন্ত্রী দাদ্দো বলেছে আপনি এসব বাদ দিয়ে আদালত সামলান, সবাই জানে আপনি চৌহানের কি হন, তাই আপনার সাক্ষী কোনো কাজের না। ইন্সপেক্টর কনস্টেবলকে ডেকে বলে পুষ্কারকে হাসপাতালে নিয়ে যাও। পান্ডে রাগী চোখে
তাকালে ইন্সপেক্টর বলে এভাবে তাকাবেন না, আমি দল বদলে ফেলেছি, আপনার পুষ্কার এখন আর কিছুই করতে পারবে না। পান্ডে বলে তোর ইউনিফর্ম যদি এবার না খুলিয়েছি। পুষ্কার পান্ডেকে ইন্সপেক্টরের সাথে তর্ক করতে মানা করে। কনস্টেবলরা পুষ্কারকে হাসপাতালের জন্য নিয়ে যেতে গেলে ইন্সপেক্টর পেছন থেকে বলে ধীরে সুস্থে নিয়ে যেও, কখনো ব্যথা পায়নি তো, এবার বুঝবে যন্ত্রণা কি জিনিস। পুষ্কারের খবর পেয়ে খুশিতে নাচতে নাচতে দাদ্য কুলদীপের বাসায় দৌড়ে আসে। কুলদীপকে বলে কত কাজ করবেন, একটু হাসি ঠাট্টাও করেন। শুনেছেন পুষ্কারকে পুলিশ ধরেছে আর তার পায়েও গুলি করে দিয়েছে, এখন নাকি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কুলদীপের মুখে হাসি না থাকলেও বলে ভালো হয়েছে, ক্রাইম করে পালাতে পারবে না। দুজনেই হাঁটতে হাঁটতে সামনের দিকে আসলে মালা এসে বলে ভালো সময় এসেছেন, বাবার সাথে বসে চা খান, আমি আসছি। দাদ্য ভয় পেলেও জ্ঞানদালাল তার পাশে এসে বসে। কুলদীপ অভিমন্যুর কাছে গেলে জ্ঞানদালাল জিজ্ঞেস করে তুই একটু আগে কি বলছিলি? দাদ্য বলে কই কিছু না তো, আপনি কেমন আছেন তাই বলেন। জ্ঞানদালাল বলে আমি এমনিতে ভালোই থাকি, কিন্তু কেন জানি তোকে দেখলে আমার হাত চুলকায়। বলেই হাত নাড়ালে ভয়ে দাদ্য পাশ থেকে উঠে যায়। জ্ঞানদালাল উঠে এসে দাদ্যকে ইচ্ছা মতো চড় মারতে থাকে। এমন বদমাইশের জন্য এটাই প্রাপ্য। কুলদীপ এসে বাবাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তবুও সে জুতা খুলে দাদ্যর গায়ে ছুঁড়ে মারে। কুলদীপ কেয়ারটেকারকে ডেকে বাবাকে ভেতরে পাঠায়। দাদ্যকে নাস্তা খেতে বলে কুলদীপ ভেতরে গেলে সিং জানায় সন্দীপ জামিন পেয়ে গেছে। এই কথা শুনে দাদ্যর মেজাজ আরো খারাপ হয়ে যায়। সানভিকা হাসপাতালে পুষ্কারের সাথে দেখা করতে আসে। গার্ডে থাকা পুলিশকে বাইরে যেতে বললেও সে যায় না। পুষ্কার রেগে তার দিকে তাকায়। সানভিকা জিজ্ঞেস করে আপনাকে কে গুলি করেছে? পুষ্কার রেগে বলে আছে এক কুকুর, আমি পেলে পুষে বড় করেছি, এখন অন্যের লবণের স্বাদ পেয়ে আমাকেই ছোবল দিল। সানভিকা বলে জানেন না আপনার জীবনের ঝুঁকি আছে? পুষ্কার বলে হ্যাঁ তোর জীবনের ঝুঁকি আছে, কিন্তু ভয় পাবি না, লড়াই করতে হবে, এখন তোকেই বেশি শক্তিশালী হতে হবে, তুই আমাদের শেষ ভরসা। সানভিকা রেগে বলে হ্যাঁ তা আমি খুব ভালো করেই জানি। এদিকে দাদ্য কুলদীপকে বলে চৌহানের মেয়ে সানভিকা, ওর কিছু একটা তো করতে হবে, সব সমস্যার মূলে তো সেই আছে। কুলদীপ বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে গেলে দাদ্য বলে আপনি ভুলে যাবেন না সানভিকা আপনাকে কত বড় ধোকা দিয়েছে, আপনার এই অবস্থার জন্য একমাত্র সেই দায়ী। কুলদীপ বলে সানভিকাকে কিছু করার দরকার নেই, আমি চাই সে দেখুক তার পরিবারের সাথে কি হচ্ছে আর বুঝুক সে আমার সাথে কত বড় অন্যায় করেছে। বলেই কুলদীপ দেয় হাঁটা। রাতে সানভিকার মা অঙ্গাত আর সার্ভেন্ট সুখীর সাথে সানভিকার বাসায় আসে। অঙ্গাত সানভিকাকে বলে পান্ডের সাথে কথা হয়েছে, সে সন্দীপকে নিয়ে আসছে। কিছুক্ষণ পর সন্দীপ বাসায় আসলে কারোর সাথে কোনো কথা না বলেই সন্দীপ সোজা রুমে চলে আসে। সানভিকা পিছু পিছু এসে জিজ্ঞেস করে ঠিক আছেন তো? সন্দীপ অস্থির হয়ে বলে কিচ্ছু ঠিক নেই, বড় কোনো ষড়যন্ত্র চলছে, তোমার চাচার জীবন ঝুঁকিতে, আমার পেছনে লোক পড়ে আছে, এরা কাউকে ছাড়বে না, সবাইকে শেষ করে দিবে। চবে আমাকে থানায় বলে দিয়েছিল এই দাদ্দু চৌহানের প্রাসাদ ধ্বংস করে দিবে। ডিএম কুলদীপ সেখানে সার্ভেন্ট কোয়ার্টার বানাবে, সবকিছু দেখতে পাচ্ছি, জেনে শুনেও চোখ বন্ধ করতে পারছি না, চোখে বাজছে, কিছু একটা করতে হবে, এমন আর চুপ থাকা যাবে না। সানভিকা এসে সন্দীপের পাশে বসে। বাইরে অঙ্গাত ফোনে কার সাথে যেন কথা বলে ভেতরে এসে সন্দীপকে ডেকে বলে আপনার জীবন হুমকির মুখে, কিছু লোক ডাকাতির নাম করে আপনাকে মারতে আসবে, তাড়াতাড়ি চলেন, এখানে আর থাকা যাবে না। পান্ডে আর সানভিকার মাও বলে ঠিকই বলেছে, আপনি এখান থেকে চলে যান। সন্দীপ বলে দাঁড়ান, আগে পুলিশকে জানাই। অঙ্গাত বলে পুলিশ তো ওদের হাতের পুতুল, সেটা এখনো বুঝতে পারছেন না কেন? কে জানে ওরাই হয়তো আপনাকে উঠিয়ে নিয়ে গিয়ে রাস্তায়। কথা শেষ হওয়ার আগেই সন্দীপ সানভিকাকে জিজ্ঞেস করে কি করব? সানভিকাও বলে চলে যান এখান থেকে, এখানে থাকা অনেক ঝুঁকির। অঙ্গাত বাইক বের করার জন্য চলে যায়। পান্ডে সানভিকাকে বলে কাপড় চোপড় সাথে কিছু টাকাও প্যাক করে দিও। সানভিকা তাড়াতাড়ি করে ব্যাগ প্যাক করে দিলে সেটা নিয়ে সন্দীপ চলে যেতে গেলেই সানভিকা সন্দীপকে জোরে জড়িয়ে ধরে। এই একটা মানুষই ছিল তার প্রকৃত বন্ধু, যে সব সময় তার পাশে ছায়ার মতো ছিল। আজ তার জন্যই সন্দীপের জীবনে এত বড় বিপদ। সন্দীপ বলে চিন্তা করো না, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। সন্দীপ যাওয়ার জন্য অঙ্গাতের বাইকে বসলে সানভিকা দৌড়ে এসে জিজ্ঞেস করে কোথায় নিয়ে যাচ্ছিস? অঙ্গাত বলে আমার গ্রামে, সেখানে অনেক নিরাপদে থাকতে পারবে। সন্দীপ আর অঙ্গাত চলে গেলে সানভিকার ভীষণ চিন্তা হয়। এদিকে সুখী মানে কুলদীপের খালা কুলদীপের বাসায় আসে, কিন্তু এত রাতে গার্ডরা দেখা করতে দেয় না। সুখী বলে তাকে বলেন তার খালা এসেছে। এই কথা অভিমন্যুর কানে যেতেই সে সুখীকে ভেতরে কুলদীপের কাছে নিয়ে আসে। কুলদীপ সুখীকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে এত রাতে কি হয়েছে? আপনাকে কত কল দিয়েছিলাম কিন্তু পাইনি, পরে জানতে পারি আপনি চৌহানের বাসায় থাকছেন, রেডের দিনও আপনাকে দেখতে পাইনি। সুখী বলে ইচ্ছা করে লুকিয়েছিলাম যেন তোমাকে সত্যি না বলার আগে, সে আমাকে কসম দিয়েছিল তোমাকে যেন কিছু না বলি। কুলদীপ অবাক হয়ে জিজ্ঞেস করে কে আর কোন সত্য? সুখী বলে আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না, শুধু এইটুকু অনুরোধ করব চৌহানদের পরিবার আর সানভিকা আর তার স্বামীকে ছেড়ে দাও, মাফ করে দাও, বন্ধ করো প্রতিশোধের এই জঘন্য খেলা। কখনো কখনো মানুষ নয় বরং সময়টাই ভুল হয়। কুলদীপ সুখীর পাশে এসে বসে বারবার তাকে জিজ্ঞেস করে কিসের কসম? সুখী কিছুতেই বলতে চায় না, তাই কুলদীপই সুখীকে কসম দিয়ে বলে আপনাকে আজ বলতেই হবে। অনেকক্ষণ চুপ থাকার পর সুখী বলে সানভিকা আমাকে কসম দিয়েছিল যাই হোক না কেন আমি যেন কাউকে কিছু না বলি, কিন্তু আজকে আমি সেই কসম ভাঙছি। সেদিন যখন তোমরা ধরা পড়েছিলে তখন সানভিকা মিথ্যা
বলেছিল। আসল সত্য তো তোমাদের সবার জীবন বাঁচানোর জন্য ওকে মিথ্যা বলার জন্য বাধ্য করা হয়। তোমাদের সাথে সাথে সানভিকাকেও সেদিন অনেক মারা হয়। চৌহান সাহেব এসে সানভিকাকে বলেছিল যদি সে মিথ্যা না বলে তাহলে তোমার পরিবারকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারবে। তাকে সবার সামনে বলতে হবে সে তোমাকে ভালোবাসে না। সানভিকা তোমার এবং তোমার পরিবারের কথা চিন্তা করে সবার সামনে মিথ্যা বলে যে সে তোমাকে ভালোবাসে না। এরপর যখন তোমাদের অপমান করে সারা গ্রামে ঘোরায় আর পুষ্কার যখন তোমাদের বাসা পুড়িয়ে দেয় তখন সানভিকার বান্ধবী নেহা ফোনে এই খবর তাকে বলার সাথে সাথেই সানভিকা পুষ্কারের সাথে ঝগড়া করা শুরু করে দেয়, কারণ তারা মিথ্যা ওয়াদা দিয়ে সানভিকাকে মিথ্যা বলতে বাধ্য করেছিল। সেই রাতে সানভিকা তো নিজেকেই গুলি মারতে চেয়েছিল। সাহেব গিয়ে কোনো রকমে বন্দুক ছিনিয়ে নিয়ে সানভিকাকে ঘরে বন্দি করে রাখে। সেদিনের পর থেকে সানভিকার পুরো জীবনই বদলে যায়। প্রাণবন্ত যে দিয়ে সানভিকা যেন জীবন্ত লাশ হয়ে গিয়েছিল। তার পড়ালেখা, স্বাধীনতা, এমনকি তার হাসিও শেষ হয়ে গিয়েছিল। সানভিকার কথা মতোই আমি তোমাকে টাকা পাঠাই যেন তুমি পড়ালেখা করতে পারো। ওই টাকা আসলে আমার ছিল না, আমার মাধ্যমে সানভিকা টাকা পাঠাতো। সানভিকা না তার বিবাহিত জীবন নিয়ে খুশি ছিল না তার নিজের জীবনে। সানভিকা শুধু এই একটা আশা বেঁচেছিল যে তোমাকে কিছু একটা হতে দেখবে। বিয়ের দিনও সে তোমাকে টাকা পাঠায়। আমার কাছ থেকে ওয়াদা নিয়েছিল তোমাকে যেন কিছু না বলি। কুলদীপ তার সমস্ত ভুল বুঝতে পারে। সুখী কান্না করতে করতে বলে বড় সাহেব মারা গেছে, ছোট সাহেব পঙ্গু হয়ে গেছে, সানভিকার স্বামী জীবনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, সানভিকার নাম, সম্মান, গর্ব সব একদম শেষ। এবার এই প্রতিশোধের খেলাটা দয়া করে বন্ধ করো বলেই কুলদীপের কাঁধে মাথা রেখে অঝরে কান্না করতে থাকে। কুলদীপের তার করা প্রতিটা ভুলের জন্য আফসোস হতে থাকে। তার বাবাও তাকে এসব করতে মানা করেছিল। আসলে যে প্রতিশোধের খেলা সে শুরু করেছিল সেটা তো আসলে প্রতিশোধের খেলা কোনোদিনই ছিল না। আছে যার জন্য এত বড় অফিসার যে ক্ষমতা দিয়ে সে তাকেই ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে সেটাও সানভিকারই দেওয়া। ক্ষণিকের জন্য কুলদীপের কাছে সবকিছুই অর্থহীন মনে হতে থাকে। অঙ্গাদ সন্দীপকে নিয়ে পালানোর জন্য ঘাটে নৌকার কাছে নিয়ে আসে। সন্দীপ বলে এই আমাকে কোথায় নিয়ে আসলে, মাঝি তো নেই আর সব বোট সিলগালা করা, তাহলে যাবো কিভাবে, তাড়াতাড়ি করো কেউ আমাদেরকে আবার দেখে ফেলবে। অঙ্গাদ বলে এর থেকে নিরাপদ জায়গা আর কোথাও নেই। সন্দীপ আশেপাশে তাকাতেই হঠাৎই দেখে বাইকে দুজন লোক মুখ ঢেকে তাদের দিকেই আসছে। সন্দীপ অঙ্গাতের দিকে তাকালে দেখে সে বন্দুক তাক করে দাঁড়ানো। তার মানে এই সব এই অঙ্গাতের চাল। কিন্তু কেন? সন্দীপ বলে বিশ্বাসঘাতক। অঙ্গাত বলে কি করব বলেন, লবণের উপরে মিষ্টি পড়ে গেছে, দল না বদলালে নিজেকেই মরতে হবে বলেই ইশারা দিলে দুই গুন্ডা সন্দীপকে মারা শুরু করে। সন্দীপ নিজেকে বাঁচানোর চেষ্টা করলে পেছন থেকে বেঈমান অঙ্গাত বন্দুক দিয়ে মাথায় বাড়ি মেরে সন্দীপকে পানিতে ফেলে দেয়। গুন্ডাগুলো ঝাঁপ দিয়ে সন্দীপকে পানিতে চুবানোর চেষ্টা করতে থাকে। সন্দীপ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু পানির মধ্যে এভাবে লড়াই করাটা আসলেই অসম্ভব। তাই শেষমেশ তাকেও হার মেনে নিতে হয় আর ফুসফুসে পানি ঢুকে সন্দীপ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সাথে সাথেই গুন্ডাগুলো চলে যায় আর সন্দীপের লাশ পানিতে ভাসতে থাকে। অঙ্গাত নেকা কান্না করতে করতে বলে মাফ করবেন জামাই, কিন্তু আপনি অনেক ভাগ্যবান, মৃত্যুর সময় পানি পেয়েছেন, কিন্তু আমিও কম ভাগ্যবান না, শালা হয়ে দুলা ভাইকে মেরেছি। অঙ্গাত সিংকে কল দিয়ে বলে কাজ হয়ে গেছে। সিং বাহাবা দিয়ে বলে তোমার মিষ্টি খুব জলদি পেয়ে যাবে। সিং দাদ্দকে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে কাজ হয়ে গেছে। সকাল হতেই অঙ্গাত সানভিকার বাসায় এসে অভিনয় শুরু করে দেয়। জোরে জোরে চিৎকার করে বলে সব শেষ দুলা ভাই। সানভিকা জিজ্ঞেস করে কি হয়েছে। অঙ্গাত বলে আমরা গঙ্গাঘাট পার হতেই যাব, তখনই জামাই বলে তার কেমন যেন অস্বস্তি লাগছে। আমি কিছু বুঝে ওঠার আগেই সে পানিতে লাফ দেয়। বাঁচানোর জন্য আমিও লাফ দিই, কিন্তু এত পরিমাণে স্রোত ছিল যে তাকে বাঁচাতে পারিনি বলে নাটক করে মাটিতে জোরে জোরে বাড়ি দেয়। সানভিকা তার শেষ আশ্রয় সন্দীপকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে যায়। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। রেস্কিউ টিম সন্দীপের লাশ ডাঙায় তোলে। খবরে বলা হয় লোকসূত্রে জানা গেছে এটা কোনো আত্মহত্যা না বরং পরিকল্পিত খুন। ঠিক তখনই সেখানে সানভিকা আসলে সাংবাদিকরা তার পেছনে দৌড়াতে থাকে। সানভিকা সন্দীপের লাশের কাছে এসে স্তব্ধ হয়ে বসে থাকে। পোস্টমর্টমের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ লাশ নিয়ে যায়। সানভিকা সেখানেই বসে এই প্রতিশোধের গল্পের শুরু থেকে সন্দীপের সাথে বলার শেষ কথা এক এক করে মনে করতে থাকে। সন্দীপকে সানভিকায় আশ্বাস দিয়ে পাঠিয়েছিল যে সন্দীপ নিরাপদে থাকবে, আর সেই রাতেই সন্দীপ তার প্রাণ হারালো। কুলদীপ এসপি দাদ্দ কুলদীপের অফিসে বসে খবর শুনে যে মিডিয়া এই ঘটনার জন্য কুলদীপকে জিজ্ঞেস করছে যে সে এবার সঠিক তদন্ত করাবে নাকি আত্মহত্যা বলে পাশ কাটিয়ে যাবে। কুলদীপ রেগে টিভি অফ করে মিশ্রাকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে, রাতে লাশ পাওয়া গেছে, সকালের মধ্যেই তদন্ত হয়নি কেন। সিং কিছু বলতে গেলে
বলেই কুলদীপ তাকে থামিয়ে দিয়ে এসপির কাছে জবাব চায়। দাদ্য বলে, আরে এখানে ইনভেস্টিগেশনের কি দরকার, একটা মানুষ ডিপ্রেশনে ছিল তাই আত্মহত্যা করেছে, শেষ। মিশ্রাও তাল মিলিয়ে বলে, জি স্যার, এটা মার্ডার না। কুলদীপ রেগে টেবিলের ফাইল ফেলে দিয়ে বলে, কোনো তদন্ত ছাড়াই কিভাবে বুঝলেন এটা মার্ডার না? কুলদীপকে এতটা রাগ করতে দেখে দাদ্য বেশ ঘাবড়ে মিশ্রার কাছে এসে বলে, ডিএম ঠিক বলেছে। মিশ্রা বলে, এটা সামান্য একটা আত্মহত্যার কেস। দাদ্য কুলদীপকে দেখানোর জন্য বলে, এটা সামান্য কেস? আপনি জানেন না ডিএম একজন সৎ অফিসার? মিডিয়া তার উপর আঙ্গুল তুলছে, এভাবে কাজ হবে না। ভালো করে তদন্ত করেন, প্রমাণ জোগাড় করেন, তারপর সিদ্ধান্তে আসবেন। এখন চলে যান। মিশ্রা বের হতে হতেই অভিমন্যু এসে বলে, সানভিকা ম্যাডাম এসেছে। কুলদীপ ভেতরে পাঠাতে বললে দাদ্যর রাগ হয়, তবুও কিছু না বলেই বেরিয়ে যায়। দরজা দিয়ে বের হতেই দেখে সানভিকা সাদা রঙের শাড়ি পরে ঢুকছে। সানভিকাও রাগে দেশিতে দাদ্যকে দেখে ভেতরে ঢোকে। কুলদীপ সানভিকাকে এমন সাদা শাড়িতে দেখে হতবাক হয়ে যায়। কোন রকমে আমতা আমতা করে বলে, আমি সন্দীপের মৃত্যুর কথা শুনেছি, পুরো পুলিশ ফোর্স এই কাজে লাগিয়েছি, তদন্ত চলছে, খুব দ্রুতই রিপোর্ট পাবো। সানভিকা বিরক্ত হয়ে কুলদীপকে থামিয়ে বলে, আমার দুইটা মিথ্যা তোমার কাছে ধার হিসেবে ছিল, এই ঘটনায় সেগুলো মিটে গেছে, এবার এই প্রতিশোধের খেলা খেলার পালা আমার। তুমি শুধু অপেক্ষা করবে আর সময় গুনবে, তোমার থেকে একে একে সব ছিনিয়ে নিব, আর সেই প্রতিটা মুহূর্তে তোমার শুধু আমার কথাই মনে পড়বে। কুলদীপ চক্ষু লজ্জায় মাথা নিচু করে নেয়। সানভিকা কাছে এসে বলে, না আমার ভালোবাসা তোমাকে ভুলতে দিয়েছিলাম, আর না আমার ঘৃণাকে ভুলতে দিব, বলেই চলে যায়। বাইরে তখন জনগণের উপচে পড়া ভিড়, সবাই সানভিকার জয়গান করছে আর ডিএম এর দুর্নাম করছে। কুলদীপ বাইরে এসে দেখে সানভিকা নেত্রীদের মতো হাত উঁচু করে জনগণকে বোঝাচ্ছে, এতদিন তো প্রতিশোধের এই খেলার ইন্ট্রো চলেছে, এবার শুরু হবে আসল খেলা। সানভিকার শরীরে বইছে চৌহানদের রক্ত, সে যদি ভয়ানক এই খেলায় নামে তাহলে না জানি আরো ভয়ানক কি কি হতে পারে। ভয়ানক প্রতিশোধের এই খেলায় সানভিকার চাল দেখতে হলে অপেক্ষা করতে হবে ঠুকরাকে মেরা পেয়ারের সিজন 2 এর জন্য। আপনাদের সাথে সাথে আমিও অপেক্ষায় রইলাম। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।